প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন কেমন আছেন অনুষ্ঠানে। আমি ডাক্তার হাসান শাহরিয়ার কল্লোল। আপনারা জানেন যে এই অনুষ্ঠানে আমরা নানা রোগ নিয়ে কথা বলে থাকি, রোগের প্রতিকার, প্রতিরোধ, চিকিৎসার উপায়, এগুলো নিয়ে কথা বলি। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা আসলে ঠিক রোগ নয়, বরং এটা একটা চিকিৎসা পদ্ধতি, আধুনিক একটা চিকিৎসা পদ্ধতি রক্ত রোগের। আমরা আজকে কথা বলবো বোন ম্যারো ট্রান্সপ্লান্ট নিয়ে। এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে আজকে উপস্থিত আছেন একজন বোন ম্যারো ট্রান্সপ্লান্ট বিশেষজ্ঞ, হেমাটোলজিস্ট ডক্টর মাফরুহা আক্তার, সহযোগী অধ্যাপক, হেমাটোলজি বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ। ডক্টর মাফরুহা, আপনাকে স্বাগত জানাচ্ছি। বোন ম্যারো ট্রান্সপ্লান্ট নিয়ে আসলে এখন আমাদের দেশে অনেক কথাবার্তা হচ্ছে, কারণ এখন বাংলাদেশে এটা বেশ কয়েকটা জায়গায় হচ্ছে। সেই জন্যই প্রথমে জানতে চাই যে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট এটা কী ধরনের ট্রান্সপ্লান্ট, বা এটা কী আসলে ট্রান্সপ্লান্ট করা হয়? আপনাকে অনেক ধন্যবাদ প্রশ্নটি করার জন্য এবং এত সুন্দর একটি টপিক আজকে সিলেক্ট করার জন্য। আর সেই সাথে দর্শকদেরকে আমি আমাদের ঈদ পরবর্তী শুভেচ্ছা জানাই এবং পয়লা বৈশাখের একটি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। তো আসলে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট এটি কোনো, অনেকেই মনে করে যে এটি বোধহয় কোনো সার্জারি বা অপারেশন। এটি কিন্তু কোনো অপারেশন না। সব ধরনের ট্রান্সপ্লান্টে তো একটা সার্জারি থাকে। হ্যাঁ, যেমন কিডনি ট্রান্সপ্লান্টে একটা সার্জারি লাগে, লিভার ট্রান্সপ্লান্টে একটা সার্জারি লাগে, কিন্তু এই একটা মানে যেখানে কোনো ট্রান্সপ্লান্টে কোনো সার্জারি লাগে না, এটা ব্লাড ট্রান্সফিউশনের মতন বা ইনফিউশন, স্যালাইন সেট দিয়ে যেরকম আমরা একটা স্যালাইন ইনফিউশন দিই কাইন্ড অফ সেরকম, কিন্তু প্রক্রিয়াটি বেশ জটিল। হ্যাঁ, তো এটি এমন একটি প্রক্রিয়া যেখানে মানুষের যে স্বভাবত ইমিউন সিস্টেম থাকে সেটিকে প্রথমত বা রোগ প্রতিরোধ ক্ষমতা যেটি থাকে সেটিকে আগে ধ্বংস করা হয়, যাতে করে অন্যের বোন ম্যারোকে বা প্রতিস্থাপিত যে বোন ম্যারো থাকে তাকে যেন অস্থিমজ্জা তাকে যেন গ্রহণ করতে পারে শরীর। তো এই যে ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতাকে ধ্বংস করে দিতে হলে রোগীকে হাই ডোজ কেমোথেরাপি দিতে হয় এবং সেই সময় রোগী যে কোনো ধরনের জটিলতার সম্মুখীন হতে পারে, বিশেষত ইনফেকশন, সিভিয়ার ইনফেকশন, এবং পরবর্তীতে বোন ম্যারো বা কালেকশন করে রাখা যে অস্থিমজ্জা সেটি তাকে দেওয়া হয়। সেখান থেকে তার নতুন সেল, নতুন যেরকম গাছে যেমন নতুন পাতা গজায়, ঠিক তেমন নতুন বোন ম্যারো থেকে নতুন সেল হয়, সুস্থ সেল হয় এবং তার রোগাক্রান্ত দশা চলে যায় এবং নতুন ভাবে সে বাঁচতে শিখে, নতুন যে রক্তের কণিকা সেগুলো স্বাভাবিক বা সুস্থ রক্তের কণিকা জীবন পায় নতুন রক্ত দিয়ে। এটি আসলে বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন, একদম সহজ ভাষায় আমরা। তার মানে এটা কোনো আসলে কোনো অপারেশন না? না, এটা কোনো অপারেশন না। তো বোন ম্যারো ট্রান্সপ্লান্টটা আসলে কেন দরকার হয় বা কি কি কাজে লাগে বা কাদেরকে দিতে হয়? এটি আসলে আমি একটা কথা বলি যে অনেকেই মনে করে যে ব্লাড ক্যান্সার হলেই সম্ভবত বোন ম্যারো ট্রান্সপ্লান্ট লাগবে বা এটি একমাত্র চিকিৎসা, কিন্তু না, বা শেষ চিকিৎসা এটি মনে করে থাকে। তো আসলে বোন ম্যারো ট্রান্সপ্লান্টের যে ধারণাটা সেটি কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে 1980-র দশকে। খুব বেশি দিনের আগে না, যদিও 60-এর দশকে এটি নিয়ে গবেষণা শুরু হয়। পরবর্তীতে আসলে সাকসেসফুল বা সফলতম বোন ম্যারো ট্রান্সপ্লান্ট আসলে 80-র দশকেই শুরু হয়েছে। এরপর থেকে এটি এমন প্রচলিত যে অনেক চিকিৎসার ক্ষেত্রে এটি স্ট্যান্ডার্ড অফ কেয়ার হিসাবে, অর্থাৎ আদর্শ চিকিৎসায় পরিণত হয়েছে। তবে এটি কোনো রোগের ক্ষেত্রে প্রাথমিক চিকিৎসা না, যেহেতু এটি একটা জটিল প্রক্রিয়া। তো এটি আসলে আমরা বলে থাকি ফার্স্ট লাইন কেমোথেরাপি, সেকেন্ড লাইন কেমোথেরাপি, এগুলোতে যদি কাজ না করে তারপরে গিয়ে আমরা বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন অপশনটা দিয়ে থাকি। তো এটা হচ্ছে আসলে রোগ ভেদে এটাকে ভ্যারি করে যে কোন রোগের ক্ষেত্রে কেমন ধরনের ট্রান্সপ্লান্টেশন করতে হবে, কি ধরনের বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করতে হবে। যেমন আমরা যদি অ্যাকিউট লিকেমিয়া বলে থাকি, যে অ্যাকিউট লিকেমিয়াতে আমরা কেমোথেরাপি দিয়ে চেষ্টা করা হয়, এবং কিছু কিছু অ্যাকিউট লিকেমিয়া আছে যে কেমোথেরাপি দিয়েই সম্পূর্ণ সুস্থ হয়ে যায় এবং প্রথম ধাপের কেমোথেরাপি যদি কাজ করে, যদি সুস্থ হয়ে যায়, এটাও এক ধরনের ব্লাড ক্যান্সার। তো এইটাতে যদি রোগী সুস্থ হয়ে যায় তাহলে কিন্তু তার বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন প্রয়োজন নাই। কিন্তু যদি আবার কোনো কারণে কেমোথেরাপি কাজ করলো না, অথবা তার রোগটা পুনরায় ফিরে এসেছে, যেটাকে আমরা রিল্যাপস বলে থাকি, শুরুতে হয়তো কাজ করেছিল, রোগী ভালো ছিল, কয়েক বছর পরে আবার ফিরে এসেছে, এই ধরনের পরিস্থিতিতে আমরা অ্যালোজেনিক বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন করে থাকি। আবার কিছু কিছু কন্ডিশন আছে, যেমন লিম্ফোমা, মাইলোমা, সেই ধরনের ক্ষেত্রে আমরা অটোলোগাস বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন করে থাকি। যেটি আমাদের দেশে খুব কমন একটি ডিজিজ আছে, থ্যালাসেমিয়া, সব মুখেই শোনা যায়, এবং প্রতি বছর আসছে মে মাসে আমাদের থ্যালাসেমিয়া ডে।
8ই মে। তো আমরা এই থ্যালাসেমিয়াতেও কিন্তু অ্যালোজেনিক বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন করা যায় এবং খুব ভালো আউটকাম থ্যালাসেমিয়ার জন্য। তারপর অ্যাপ্লাস্টিক এনিমিয়া, অর্থাৎ বোন ম্যারো কারো কোনো কারণে বোন ম্যারো অ্যাপ্লাসিয়া হয়ে গেছে, সেল তৈরি হচ্ছে না, এই ধরনের ক্ষেত্রে অ্যালোজেনিক বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন করতে হবে। অর্থাৎ অন্যের শরীরে সুস্থ বোন ম্যারো নিয়ে প্রতিস্থাপন করতে হবে, সেটি হচ্ছে অ্যালোজেনিক বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন। তো আপনি মানে কথায় কথায় চলে আসলো যে বোন ম্যারোর ট্রান্সপ্লান্টেশন সব সময় একই রকম না, আপনি দুই ধরনের কথা বললেন আর কি, একটু যদি আরেকবার বলেন। তো আসলে ট্রান্সপ্লান্টের অনেক ধরন আছে। তো প্রাথমিকভাবে আমরা আসলে ডোনার কেমন, অর্থাৎ যে বোন ম্যারো দিবে তার ধরন অনুযায়ী আমরা কার কাছ থেকে নেওয়া হচ্ছে, কার কাছ থেকে বোন ম্যারোটা নেওয়া হচ্ছে। যদি রোগীর শরীর থেকেই বোন ম্যারো কালেকশন করা হয়, মানে তার নিজের শরীরটাই, হ্যাঁ, নিজের শরীর থেকে নিয়ে আবার পরবর্তীতে একটা কন্ডিশনে তাকে যদি দেওয়া হয়, এটাকে আমরা বলে থাকি অটো মানে নিজের, আচ্ছা, নিজের শরীর থেকে নিয়ে আবার নিজের শরীরে ঢোকানো, নিজের শরীরে দেওয়া, সেটা হচ্ছে অটোলোগাস ট্রান্সপ্লান্টেশন। এটাকে আমরা বলে থাকি অটোলোগাস স্টেম সেল ট্রান্সপ্লান্টেশন। আসলে এখন বোন ম্যারো থেকে, মানে বোন ম্যারো তো একটা ক্রুড প্রসিডিওর, বোন ম্যারো থেকে নিতে গেলে সাধারণত জেনারেল অ্যানেস্থেসিয়া দিয়ে নিতে হয়। তো সেই প্রসিডিওরটা পূর্ণ অজ্ঞান করে নিতে হয়। তো এখন আসলে সারা বিশ্বে এই প্রসেসের বদলে পেরিফেরাল ব্লাড থেকে বা এইখান থেকে বা এখানে একটা ভেইনের মাধ্যমে রক্তের ভিতর থেকে এটা কালেকশন করা যায়। যেই জিনিস বোন ম্যারো থেকে কালেকশন করতে, সেম জিনিস ব্লাড থেকেও কালেকশন করা যায়। এটা একটা মেশিনের মাধ্যমে করে, যেমন এফরেসিস মেশিনের মাধ্যমে এটা করা হয়। তো এই যে রক্তের কণিকাগুলো যে আলাদা করা হয় আর কি, এই যে রক্তের কণিকা আলাদা করা হয়, যেমন আজকাল অনেকেই শুনে থাকে যে প্লাটিলেট এফরেসিস করা হয়, প্লাটিলেট তৈরির যে মেশিন, কাছাকাছি ওরকম মেশিন দিয়ে সাধারণত স্টেম সেল কালেকশন করা হয়। তো এই যে প্রসেস, সেটা যদি নিজের শরীর থেকে হয় এটা অটোলোগাস, যদি সেটা অন্য মানুষের শরীর থেকে নিতে হয় তাহলে সেটা হচ্ছে অ্যালোজেনিক বলে থাকি। তো অ্যালোজেনিকে সাধারণত আমরা বলে থাকি 100% ম্যাচিং এটাই সবচেয়ে ভালো আউটকাম। তো 100% ম্যাচিং হয় সাধারণত নিজের ভাই বোন, একই মা বাবার সন্তান যারা থাকে, তাদের মধ্যে সম্ভাবনা আছে 100% ম্যাচ করার, কিন্তু সবাই যে হবে তা না, সব ভাই বোন যে সবার ম্যাচ হবে তা কিন্তু না। ভাই বোনের ব্লাড গ্রুপও তো সবসময় এক নাও হতে পারে। মজার ব্যাপার হচ্ছে বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশনে কিন্তু ব্লাড গ্রুপ এক হতেই হবে তা নয়। যেমন সলিড অর্গান ট্রান্সপ্লান্টেশনে ব্লাড গ্রুপ এক হওয়াটা একটা বাঞ্ছনীয়, যদিও এখন অনেক নন ম্যাচ ব্লাড গ্রুপেও করা যায়, বিভিন্ন প্রোটোকল আছে, কিন্তু বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশনের জন্য আগেও এটা বাধ্যবাধকতা ছিল না, এখনো নেই। আচ্ছা, ক্রাইটেরিয়াগুলো আমরা হয়তো শুনবো। জি, আর আরেকটা হচ্ছে যে এই যে 100% ম্যাচের বাইরে যদি আমরা বলি যে ভাই বোন কেউ 100% ম্যাচ নেই, 50% ম্যাচ আছে, তো তাকেও কিন্তু আমরা নিতে পারি। 50%, অ্যারাউন্ড 50% ম্যাচ, সেটাকে আমরা হ্যাপ্লো আইডেন্টিক্যাল ডোনার বলে থাকি। অর্থাৎ হ্যাপ্লো মানে হাফ ম্যাচ ডোনার। তো সেটি আমরা অ্যালোজেনিকের মধ্যে ফুল ম্যাচ হতে পারে, হাফ ম্যাচ হতে পারে। আবার আমরা যদি চিন্তা করি সামগ্রিকভাবে আমাদের দেশে 18 কোটি মানুষের মধ্যে কারো না কারোর সাথে আমাদের বোন ম্যারোর এই বিশেষ ম্যাচিং, যেটা এই ছেলে ম্যাচিং বললাম, তো এই ছেলে ম্যাচিং হতে পারে, এটা আমরা আত্মীয়ের মধ্যেও হতে পারে, অনাত্মীয়র মধ্যেও হতে পারে। তো সেটাকে আমরা তখন মানে বলি যে আনরিলেটেড বোন ম্যারো ডোনার, সেটাও সম্ভব। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে আমাদের দেশে, যেমন আমরা ব্লাড গ্রুপ বলি যে আমাদের ব্লাড গ্রুপ বি পজিটিভ ব্লাড গ্রুপ লাগবে, আমরা ব্যাংকে গিয়ে বলি যে আমাদের বি পজিটিভ ব্লাড গ্রুপ লাগবে, কিন্তু আমি এইচএলএ ম্যাচিং এর জন্য আমাদের তো কোনো ব্যাংক নাই, আমাদের কোনো রেজিস্ট্রি নাই যে আমার একটা পেশেন্টের এই মুহূর্তে এই ম্যাচিং এর এইচএলএ লাগবে। তো আমার কিন্তু উপায় নাই এটা, যে ভাই বোনদের মধ্যে যদি ম্যাচিং হয় তাহলে তো করতে পারলো, আর এই আনরিলেটেড ডোনার পুল বা ডোনার রেজিস্ট্রি আমাদের দেশে নাই, এখনো তৈরি হয়নি, যেটি আমার মনে হয় যে এই করা দরকার, খুবই প্রয়োজন। যখন আমরা বোন ম্যারো ট্রান্সপ্লান্টের আরো কথা বলবো, যখন আরো বেশি ফ্লেয়ার করবে এই বোন ম্যারো ট্রান্সপ্লান্টের, আরো উৎকর্ষ সাধন যখন হবে, তখন কিন্তু আনরিলেটেড ডোনার পুল থেকে আমার ডোনার সিলেক্ট করতে হবে। আচ্ছা, আরেকটা বিষয়, দুইটা প্রশ্ন মনে আসলো, সেটা একটা হচ্ছে গিয়ে যে আপনি বলছিলেন যেটা নিজের থেকে নিজেকে দেয়া হয়, এখানে প্রশ্ন হচ্ছে যে যে রোগী তার শরীরের
কণিকাগুলো তো রোগাক্রান্ত, তাহলে সেটা নিয়ে আপনি যদি আবার দেন তাহলে তো রোগাক্রান্তটাই আবার ট্রান্সপ্লান্ট করবো, তাহলে লাভটা কি হলো? এটা খুবই মজার একটি প্রশ্ন। নিশ্চয়ই রোগীদের মনেও এই প্রশ্ন আসে স্বাভাবিকভাবেই। তো রোগীর যখন রোগ নিয়ন্ত্রণে থাকে, যেমন একটা মাল্টিপল মায়োলোমা রোগী, তাকে আমরা আগে প্রথম ধাপের কেমোথেরাপি দেই, কেমোথেরাপি দেওয়ার পরে তার যখন রোগ নিরাময় হয়ে যায়, ঠিক সেই মুহূর্তে আমরা বোন ম্যারো থেকে একটা স্কিনে একটা ইনজেকশন দিয়ে থাকি। ওই ইনজেকশন দিলে স্টেম সেলগুলো বোন ম্যারো থেকে লুজ হয়ে তার পেরিফেরাল ব্লাডে চলে আসে এবং একটা মাত্রায় আমরা দেখে তারপরে সেই দিনই আমরা স্টেম সেলটা কালেক্ট করি। সেটা আমরা এইখানের ভেইন থেকে বা গলার ভেইন থেকে আমরা কালেক্ট করতে পারি। তো এই যে কালেকশনের সময়ে লেস চান্স যে তার যেহেতু রোগটা নিয়ন্ত্রণে আছে, তাহলে ওই সময় যে কোষগুলো সেগুলো সুস্থ থাকবে বলেই স্বভাবতই ধরে নেওয়া হয়। এবং এই জন্যই অটোলোগাস বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশনে রিল্যাপস রেট, অর্থাৎ রোগ ফিরে আসার কিন্তু একটা সম্ভাবনা থাকে। তার মানে হচ্ছে ট্রান্সপ্লান্টের পরে রোগ ফিরে আসতে পারে, এটাও নিয়ে একসময় আমরা আলোচনা করব। জি জি, তার মানে হচ্ছে যে আপনার যেটা রোগী যখন মোটামুটি সুস্থ থাকে সেই সময়টা এটা করা হচ্ছে, অবশ্যই রেমিশন বলে থাকি আমরা, একদম সুস্থ অবস্থা, রোগের থেকে মুক্ত অবস্থা, সেই অবস্থা থেকে স্টেম সেল কালেক্ট করতে হয়। এটা একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হচ্ছে যে আপনি বলছিলেন যে এই যে অনাত্মীয়দের মধ্যে দেয়া যায়, তো আমরা জানি যে ধরেন কিডনি ট্রান্সপ্লান্ট বা লিভার ট্রান্সপ্লান্ট করতে গেলে শরীরের অংশ থেকে কেটে দিতে হয়, রোগীর মানে যে ডোনার তারও কিন্তু ক্ষতি হয়। তো এই বোন ম্যারো ট্রান্সপ্লান্টের ক্ষেত্রে যদি আমি ধরেন আরেকজনকে দেই, সেই ক্ষেত্রে কি আসলে আমার কোনো ক্ষতি হয় কি না? এই ক্ষেত্রে এখানেও খুব আশ্চর্যের বিষয় যে যেমন ব্লাড ডোনেট করলে যিনি ডোনেট করেন তার কিন্তু কোনো ক্ষতিই হয় না। আপনারা জানেন যে কয়েক মাসের মধ্যেই সেই ব্লাড কিন্তু শরীরে আবার তৈরি হয়ে যায়। তো বোন ম্যারো ঠিক একই রকম। বোন ম্যারো একটা লিকুইড নেওয়া হয় অথবা স্টেম সেল কালেকশন, যেটা আমরা বললাম ব্লাডের মতনই কালেকশন করা হয়। যিনি ডোনার, ওনার কোনো ক্ষতি হবে না, উনি কিছু অনুভবও করতে পারেন না, উনি কোনো কিছু অনুভব করতে পারবেন না। উনি রক্ত যেভাবে দিতে হয় ওভাবে একটা ব্লাড ডোনেশন যেরকম একটা সিস্টেম, তারপরেও তার জাস্ট ডোনেশন শেষ, তার আর কোনো সাইড ইফেক্ট নাই। এটাও খানিকটা সেরকম, খানিকটা সেরকমই একটা বিষয় যে যিনি ডোনার তার কোনো সমস্যা নাই। তবে যদি এটা বোন ম্যারো থেকে হারভেস্টিং করা হয়, অর্থাৎ কালেকশনটা যদি বোন ম্যারো, যেটা আমরা জেনারেল অ্যানেস্থেসিয়ার মাধ্যমে করি, তখন এটা যেহেতু হাসপাতালে ভর্তি হতে হয়, তারপরে তাকে একদিন হাসপাতালে থাকতে হয়, বোন ম্যারো কালেকশনের পরে তার একটু ব্যথা হবে, সেই জায়গাতে পেইন কিলার দিতে হবে। তো এইগুলো হচ্ছে খুব সাময়িক একটা ব্যাপার। এখন তো আপনারা এটা খুব একটা করছেন না। না, বোন ম্যারো থেকে যে হারভেস্টিং কালেকশন, এটার আসলে ইন্ডিকেশন এখন সারা বিশ্বেই কমে গেছে এবং এটি আসলে পেডিয়াট্রিক এজ গ্রুপে বেশি করা হয়। তার বিশেষ কিছু সুবিধা অসুবিধা দুটোই আছে, যে কারণে বাচ্চাদের করা হয়, থ্যালাসেমিয়ার ক্ষেত্রে করা হয়। জি জি, বুঝতে পেরেছি। আচ্ছা, এবারে একটা জিনিস জানতে, সেটা হচ্ছে ক্রাইটেরিয়ার কথা এসেছিল যে কারা দিতে পারবেন কারা দিতে পারবেন না, এগুলো কিভাবে আপনারা ঠিক করেন, কার সাথে কার ম্যাচিং হচ্ছে না হচ্ছে? আচ্ছা, প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে বোন ম্যারোর জন্য একটা সুস্থ মানুষ, আপাত দৃষ্টিতে একটা সুস্থ মানুষ হতে হবে এবং বয়সের, যদিও আমরা বলি যে যিনি ডোনার হবেন তিনি 55 বছরের কম হবেন। যত কম বয়স হবে তত তার বোন ম্যারোর ইফেক্টিভ সেল বেশি থাকবে। তার আমরা যেটি বলে থাকি ইয়াং এজের সেল খুব মানে খুব ভালো সেল কাউন্ট পাওয়া যায়, কোষের বিভাজনটা খুব দ্রুত হয়, তো সেলের কোয়ালিটিটা খুব ভালো থাকে ইয়াং এজে। তো সেই জন্য বয়স একটা ফ্যাক্টর। এবং প্রথমত হচ্ছে ম্যাচিং, এই জেলে ম্যাচিং কতটুকু হচ্ছে এটি আমরা খুব গুরুত্বের সাথে একটা পরীক্ষা এটা করে থাকি। যদি 100% ম্যাচিং হয় তাহলে আমরা ওই ডোনারের কাছ থেকে বোন ম্যারো নিতে পারি। তবে আরও কিছু পরীক্ষা নিরীক্ষা আছে, তার ডোনারের লিভার, কিডনি, হার্ট, এই কন্ডিশনগুলো দেখা হয়, তার ভাইরাল কোনো ডিজিজ আছে কিনা, ক্রনিক কোনো ডিজিজ আছে কিনা, এগুলোও দেখা হয়। রক্তবাহিত বা এই ধরনের কোনো রোগ যদি থাকে তাহলে সাধারণত ওই ডোনারকে অ্যাভয়েড করা হয়। তখন আমরা বলি যে যদি সেকেন্ড কোনো ডোনার থাকে যার এই ধরনের রোগ নেই, তাহলে তার কাছ থেকেই নেওয়াটা বাঞ্ছনীয়। তাহলে মানে আপনি বলছিলেন যে যেহেতু বাবা মার কাছ থেকে বা ভাই বোনের কাছে সহজে নেওয়া যায়, সেক্ষেত্রে রোগীর নিজের কাছ থেকে নেওয়াটা কি ম্যাচিং এ সবচেয়ে বেশি, যেহেতু তার নিজেরটা ম্যাচ হয় বেশি, সেই হিসেবে? বা অটোলোগাস বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশনের স্পেসিফিক কিছু ইন্ডিকেশন আছে। আচ্ছা, মানে সবার জন্য না। যেমন আমরা যদি বলে থাকি অটোলোগাস স্টেম সেল ট্রান্সপ্লান্টেশনে এখানে মর্টালিটি রিস্ক অনেক কম।
আচ্ছা, হ্যাঁ, যেহেতু নিজের সেল নিজেকে দিচ্ছে, এখানে কোনো সেল যে রিজেকশন হবে কোনো চান্স নাই, ইনফেকশনের চান্স কম, ট্রান্সপ্লান্ট রিলেটেড মর্টালিটি বা মৃত্যু ঝুঁকি কম। তো এগুলো সব কম বিধায় এখানে একটু বয়স্কদের ক্ষেত্রে এটা করা যায়। যেমন মাল্টিপল মায়োলোমা একটা বয়স্কদের রোগ, এখানে বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন এটা হয় অটোলোগাস বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন। যেমন লিম্ফোমা, এই ক্ষেত্রে আমরা অ্যালোজেনিকের আগে আমরা অটোলোগাসই, সেটা যে বয়সেই হোক, যদি রিল্যাপসড হয় লিম্ফোমা সেক্ষেত্রে আমাদেরকে অটোলোগাস বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন। নির্দিষ্ট কিছু ক্রাইটেরিয়া আছে, সেই অনুযায়ী আপনারা ঠিক করেন যে কাকে কোন ধরনেরটা আপনারা চেষ্টা করবেন ট্রান্সপ্লান্ট করা যাবে। একটা ছোট বিরতির সময় হয়ে গেছে, বিরতির পর এসে আর অনেকগুলো বিষয় হয়তো আলোচনা করব। প্রিয় দর্শক, ছোট্ট একটা বিরতি নিচ্ছি, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। প্রিয় দর্শক, আরেকবার স্বাগত। কেমন আছেন অনুষ্ঠানে? আমরা আজকে কথা বলছি বোন ম্যারো ট্রান্সপ্লান্ট নিয়ে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে হয়তো প্রশ্ন করতে পারেন নিচে দেখানো নাম্বারে। ডক্টর মাফরুহ আক্তার, বিরতির আগে আমরা কথা বলছিলাম যে কারা ট্রান্সপ্লান্ট করতে পারেন, কাদের কাছ থেকে নেওয়া যেতে পারে, এটার প্রকার ভেদেগুলো নিয়ে কথা বললাম। এবারে যেটা জানতে চাই সেটা হচ্ছে যে এটার লাভটা কি আসলে, এটা রোগীকে কিভাবে মানে সহায়তা করতে পারে? আচ্ছা, বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন হচ্ছে একটা সুপার স্পেশালিটি এবং এটা একটা আলটিমেট এন্ড ট্রিটমেন্ট আমরা যেটা বলে থাকি। যদিও এখন এর পরেও অনেক ট্রিটমেন্ট আছে, হ্যাঁ, কার্টি সেল থেরাপি আছে, যেটি কাইন্ড অফ ইমিউনোথেরাপির একটা মানে চূড়ান্ত ভার্সন বলতে পারি আমরা কার্টি সেল থেরাপি। এমনকি যারা বোন ম্যারো ট্রান্সপ্লান্টের পরেও রিল্যাপস করছে বা কোনো কারণে কাজ হয়নি, তাদের জন্য পরবর্তীতে রিজার্ভ ট্রিটমেন্ট এগুলো চলছে, বা বিভিন্ন ধরনের ইমিউনোথেরাপি আছে। তো যেটি প্রশ্ন আসছে যে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট আমরা কেনই করি, রোগীকে কতটা সুবিধা দিতে পারে। আমি একটু আগে বললাম এটা একটা আলটিমেট ট্রিটমেন্ট, মানে অর্থাৎ রোগীর যখন কেমোথেরাপি আর কাজ করছে না, ফার্স্ট লাইন বা সেকেন্ড লাইন কেমোথেরাপি, তারপরে কিন্তু আসলে অপশন আসে, ট্রিটমেন্ট অপশন হচ্ছে বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন। এটা কিন্তু শুরুতেই কোনো সেন্টারের বা প্রথম রোগীকেই প্রথমতই বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন করা হয় না। এটা অবশ্যই রোগীকে বেঁচে থাকার জন্য লঙ্গার লাইফ যেটাকে আমরা বলি, যে প্রোগ্রেশন ফ্রি সার্ভাইভাল যেটা আমরা বলি, আমাদের কতগুলি ইন্ডিকেটর আছে বোন ম্যারো ট্রান্সপ্লান্টের সুবিধাটা কি সেটা বোঝাতে গেলে আমাদের রোগীকে বলতে হবে যে এটি করলে এতদিন বাঁচার সম্ভাবনা, এটি না করলে এতদিন বাঁচার সম্ভাবনা কতটা কমে যায়। যে এটাকে আমরা বলে থাকি প্রোগ্রেশন ফ্রি সার্ভাইভাল, রোগমুক্ত ভাবে আপনি বেঁচে থাকবেন কতদিন, এই চিকিৎসা করলে বা না করলে, বা ওভারঅল সার্ভাইভাল, যেটি রোগমুক্ত হতেও পারে বা কিছুটা রোগ থেকে যেতে পারে, মোটামুটি বাঁচার সম্ভাবনা কতটুকু। আমরা শুধু সম্ভাবনার ক্ষেত্রটাই কিন্তু বলতে পারি, হ্যাঁ, কোনো কোথাওই আসলে আলটিমেট গ্যারান্টি দিয়ে এটা কোনো ট্রিটমেন্ট অ্যাবসলিউট কোনো কথা নাই। এটা ডিপেন্ড করে রোগের কন্ডিশনের উপরে, তার ডিজিজ বায়োলজির উপর ডিপেন্ড করে, তার বয়স, তার আদার যে পারফরমেন্স স্ট্যাটাস, তার রোগের সাথে তার শরীরের অঙ্গের যে কতটা সে ক্ষতিগ্রস্ত আছে বা ডিজিজ ইম্পেয়ারমেন্ট আছে, এগুলো অনেক কিছুর উপর, এবং কি ধরনের ডোনার সে নিচ্ছে, সে কতটা কন্ডিশনিং কেমোথেরাপি সে টলারেট করতে পারছে। আমরা সবচেয়ে ইম্পর্টেন্টলি যেটা সাইড ইফেক্ট নিয়ে আমরা কথা বলবো, দুটোই সাইড ইফেক্ট হয়, তার মধ্যে একটা হচ্ছে জিভিএইচডি, সে কতটা আর কি গ্রাফ-ভার্সাস হোস্ট ডিজিজকে মানে তার বিরুদ্ধে সে যুদ্ধ করতে পারছে। তো এই জিনিসগুলো তার আসলে বেঁচে থাকার সম্ভাবনাকে বাড়িয়ে দেয়, হ্যাঁ, বা কমিয়ে দেয়। এই জিনিসগুলোর সাথে চেক অ্যান্ড ব্যালেন্স করেই তাকে চলতে হয়। সব কিছু মিলে আমরা ওভারঅল বোন ম্যারো ট্রান্সপ্লান্ট এমন একটা চিকিৎসা যে চিকিৎসা আসলে রোগীর ভালোই হয়। শেষ কথা হচ্ছে আমরা রোগীর ভালোর উদ্দেশ্যে, মানে এটাতে রোগীর বেঁচে থাকার সম্ভাবনা অনেক বেড়ে যায়। মানে সে শুধুমাত্র কেমোথেরাপি নিয়ে যতটুকু, ক্যান্সারকে সম্পূর্ণরূপে যদি আমরা নিরাময় করতে চাই, তাহলে আসলে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট দিয়েই সেটা করা সম্ভব। আমাদের সঙ্গে একজন দর্শক আছেন, আমরা একটু প্রশ্নটা নিতে চাই। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করতে পারেন। জি, আমি এমডি রাহাত হোসেন বলছিলাম, আমি বরিশাল থেকে বলছিলাম। জি, কি জানতে চাচ্ছেন? আসলে আমি বোন ম্যারো ট্রান্সফারের ব্যাপারে জানতে চাচ্ছিলাম। আমার একজন ভাগ্নে, ওর 6 বছর বয়স, তো দিন দিন আর কি ওর শরীরের ম্যাক্সিমাম চোখের নিচে আমরা মানে আঙুল দিয়ে দেখছি যে ওর আপনার
ব্লাডের পরিমাণ দিন দিন কমে যাচ্ছে শরীর থেকে। তো এরপরে আমরা ডাক্তার দেখাইছি, বিভিন্ন রকমের ব্লাড টেস্ট দিচ্ছে, তাতে বরিশালের ডাক্তার নিয়াজ মোহাম্মদ স্যার তিনি আর কি ব্লাড ধরতে পারছে যে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া ওর শরীরে আর কি বহন করতেছে। তো অনেক তার সাথে কথাবার্তা বলার পরে সে বলতেছে যে তার বোন ম্যারো ট্রান্সফার করতে হবে। আর প্রাথমিক যে চিকিৎসা যে ঔষধগুলো দিচ্ছে সেই ঔষধগুলো চলতেছে। আর প্রত্যেক মাসে আপনার হোয়াইট ব্লাড এবং রেড ব্লাড এগুলো আর কি ওর শরীরে ডোনেট করতে হচ্ছে। জি, আপনি আসলে ঠিক কি জানতে চাচ্ছেন সেই প্রশ্নটা করলে একটু ভালো। আমি জানতে চাচ্ছি তার এই বোন ম্যারো ট্রান্সফারের জন্য কিরকম খরচ হতে পারে এবং কোথায় আমরা যোগাযোগ করতে পারি চিকিৎসার জন্য। আচ্ছা, আমার মনে হয় যে এই প্রশ্নটা আমারও হয়তো করতাম আমি এক সময়, আপনি এখনো বলে দিতে পারেন যেহেতু রোগী। ধন্যবাদ আপনাকে এই প্রশ্নটি করার জন্য। আপনি বলেছেন আপনার সন্তানের বয়স 6 বছর, অর্থাৎ পেডিয়াট্রিক এইজ গ্রুপ। এই এইজ গ্রুপেও বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন করা যায় এবং দেখতে হবে আপনার অন্য কোনো সন্তানের সাথে ম্যাচিং আছে কিনা, যেটা HLA ম্যাচিং একটি বিশেষ পরীক্ষা। যদি 100% ম্যাচিং কাউকে পেয়ে যান, অবশ্যই আপনার সন্তান বোন ম্যারো ট্রান্সপ্লান্ট বা অ্যালোজেনিক বোন ম্যারো ট্রান্সপ্লান্ট দিয়ে অনেকখানি সে সুস্থ হয়ে যাবে। এবং এখানেও আমরা আবারও বলছি 90 থেকে 95% সম্ভাবনা প্লাস্টিক এনিমিয়ার ক্ষেত্রে রোগী কিন্তু সুস্থ হয়ে যায়, অর্থাৎ একদম সুস্থ হয়ে যায়। কিন্তু তার আগে প্রাথমিক শর্ত হচ্ছে ডোনার লাগবে, যে 100% ম্যাচড ডোনার লাগবে, সেটা আত্মীয় হোক বা অনাত্মীয় হোক, এটি একটি বিষয়। এবং খরচের যে বিষয়টা আপনি বলেছেন, অ্যাপ্লাস্টিক এনিমিয়ার ক্ষেত্রে আসলে এই বয়সের জন্য আপনার সন্তানের যে বয়স, এই বয়সের জন্য মানে স্ট্যান্ডার্ড বা আদর্শ চিকিৎসাই হচ্ছে বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন। এই ক্ষেত্রে দেরি করা উচিত না এবং শুধুমাত্র ডোনার সিলেকশন এবং প্রসেসের জন্য যেটুকু সময় লাগে আমরা এটুকুই বলে থাকি যে প্লাস্টিক এনিমিয়া যেহেতু কোনো ক্যান্সার না, কিন্তু বোন ম্যারো মানে রোগীর শরীরে বোন ম্যারো তৈরি হচ্ছে না, রক্তকণিকা তৈরি হচ্ছে না। তো সেই জন্য এই ক্ষেত্রে কোনো কেমোথেরাপিও দেওয়ার বিষয় নেই, কিন্তু তাকে সরাসরি বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করা যাবে। এখানে ফার্স্ট লাইন ট্রিটমেন্টই হচ্ছে বোন ম্যারো ফার্স্ট লাইন ট্রিটমেন্টই হচ্ছে এই বয়সের জন্য বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন। আর উনি বলেছেন যে কোথায় যাবেন, হ্যাঁ উনি খরচের একটি কথা বলেছেন, উনি কোথায় যাবেন বলেছে। তো বাংলাদেশে আসলে প্রথম বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন শুরু হয় ঢাকা মেডিকেল কলেজে আমাদের সরকারি পর্যায়ে, এবং এরপরে 2020 সাল পর্যন্ত চলেছে এবং মাঝখানে খানিকটা সময় এখানে বন্ধ ছিল করোনার জন্য। কিন্তু এখন আপনি বাংলাদেশের দুটো জায়গাতে হচ্ছে, একটি হচ্ছে এভারকেয়ার হসপিটাল আর একটা হচ্ছে CMH-এ হচ্ছে, এবং এই দুটো জায়গাতে অ্যালোজেনিক বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন হচ্ছে এবং পেডিয়াট্রিক এজ গ্রুপও তারা করছে। তো আপনি এই দুটো হসপিটালের মধ্যে যোগাযোগ করতে পারেন প্রাথমিকভাবে, যে আপনার ডোনার এবং যে পেশেন্টকে আমরা রেসিপিয়েন্ট বলে থাকি তাদের ম্যাচিং এবং আনুষঙ্গিক যে পরীক্ষা নিরীক্ষা এগুলোর বিষয়ে। এখন খরচ পেডিয়াট্রিক এজ গ্রুপে যেহেতু বাচ্চাদের ওজন কম থাকে, তাদের স্বাভাবিকভাবে ঔষধের খরচও কম লাগে, কিন্তু জটিলতা বা ব্লাড লাগার যে ইনফেকশনকে প্রতিরোধ করার জন্য যে ধরনের ঔষধ এবং তার যে পারিপার্শ্বিকতা থেকে একটা পরিবেশে তাকে রাখতে হয়, এই সব মিলে অ্যালোজেনিক বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশনে বাংলাদেশের সরকারি পর্যায়ে প্রায় 15 লাখ টাকার মতন খরচ হয়, কিন্তু এটি বেসরকারি পর্যায়ে সামান্য কিছু বেশি হতে পারে, মানে সেন্টার ভ্যারি করে। তো আনুমানিক এরকমই খরচ হবে। আমরা তো দেখেছি খুব রিসেন্টলি বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় মেডিকেল বিশ্ববিদ্যালয় কিন্তু ট্রান্সপ্লান্ট শুরু হয়েছে, জি সেখানেও ট্রান্সপ্লান্ট শুরু হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত অটোলোগাস বোন ম্যারো ট্রান্সপ্লান্ট যেটা আমরা বলছি সেটা এখনো হয়তো শুরু হয়নি, অ্যালোজেনিকটা এখনো শুরু হয়নি, সেখানে অটোলোগাসটা হচ্ছে। জি অটোলোগাস হচ্ছে। তাহলে দর্শক আপনাকে অনেক ধন্যবাদ ফোনটি করার জন্য। আমার মনে হয় যে এই প্রশ্নটা আমাদেরও করা দরকার ছিল। আচ্ছা, এবারে আমি যেটা জানতে চাই সেটা হচ্ছে যে আমরা বুঝলাম যে এটা কিভাবে রোগীকে, যেমন এই বাচ্চাটার ক্ষেত্রে যার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রতি মাসেই তাকে রক্ত দিতে হচ্ছে, ট্রান্সপ্লান্ট করার পর সে একদম সুস্থ ব্লাড ট্রান্সফিউশন ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাবে, অর্থাৎ তার আর ব্লাড ট্রান্সফিউশন লাগবে না, স্বাভাবিক সুস্থ। যেমন থ্যালাসেমিয়ার ক্ষেত্রেও একই রকমের সাকসেস রেট, প্লাস্টিক এনিমিয়াতেও একই রকমের সাকসেস রেট, কারণ এদের কোনো ক্যান্সার নাই, শরীরে কোনো ব্যাক করার কিছু নাই। এটা শুধু বোন ম্যারো গ্রাফটটা যদি সে গ্রহণ করে শরীর, মানে ইফ দ্য গ্রাফট ইজ নট রিজেক্টেড, কোনো কারণে রিজেকশন চান্স খুব কম, কিন্তু যদি
ভালোভাবে সাকসেসফুলি হয়ে যায় তাহলে কিন্তু এই বাচ্চাটা একদম সুস্থ এবং তার পরবর্তীতে তাকে আর বড় ধরনের কোনো চিকিৎসা নিতে হচ্ছে না। সেটা আমরা শুনলাম, কিন্তু এখন আমরা যেটা জানতে চাই সেটা হচ্ছে আপনি বারবারই কিন্তু রিজেকশন এবং ইনফেকশন এই কথাগুলো আসছিল, এটার ঝুঁকিটা কি, মানে বোন ম্যারো ট্রান্সপ্লান্টের ঝুঁকিগুলো কোথায়? বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশনে দুটো মারাত্মক ঝুঁকি আমরা বলে থাকি, একটি হচ্ছে ইনফেকশন এবং দ্বিতীয়ত হচ্ছে গ্রাফট ভার্সাস হোস্ট ডিজিজ। অর্থাৎ আমরা যে ডোনারের কাছ থেকে যে সেলগুলো নেওয়া হয় এটিকে বলা হয় গ্রাফট। সেটা কিডনি ট্রান্সপ্লান্টের ক্ষেত্রেও যে কিডনি আসে এটাও গ্রাফট, লিভার অন্য শরীর থেকে লিভার আসলে সেটাও গ্রাফট। হ্যাঁ, বাহির থেকে যেটা আসছে সেটাই আসলে আমরা সেটাকে গ্রাফট বলছি। আর আমার শরীরে বা রেসিপিয়েন্টের শরীরে যেটি আছে সেটি কিন্তু চায় যে বাহিরের যে কোনো কিছু আসলে তাকে সরিয়ে দেবার জন্য। তার কাছে ওই জিনিসটা তো বহিঃশত্রুর মতো, হ্যাঁ, বা ফরেন বডির মতন মনে করে। তো সেই জন্যই আসলে যখন যাকে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করা হয় তার ইমিউনিটির যে পাওয়ার, যে রোগকে মানে রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে যেমন ধ্বংস করা হয় এবং ইমিউনিটির কাজ হচ্ছে শুধু রোগ প্রতিরোধ করা না এবং বহিঃশত্রুকে ধ্বংস করা এবং চেনা এবং ধ্বংস করা। অর্থাৎ আজকে যদি আমার শরীরে একটা ব্যাকটেরিয়া আসে, ব্যাকটেরিয়া তো আমার শরীরের নিজস্ব পার্ট না, সে একটা মানে বাহিরের একটা জিনিস। সে আমার শরীরের ইমিউন সিস্টেম চাইবে তাকে ধ্বংস করে দিতে, যেহেতু এটা আমার শরীরের অংশ না। ঠিক তেমনি গ্রাফট তো একটা বাইরের জিনিস, যদিও এটা রক্তকণিকা কিন্তু আমার শরীরের না, কিন্তু আমার শরীরের না। তো আমার শরীর কিন্তু চাইবে যে তাকে ধ্বংস করে দিতে। তো আমার ডিজায়ার্ড হচ্ছে যে গ্রাফটটা যেন শরীরে লেগে যায়। তো সেই জায়গাটাকেই আমার শরীরকে তখন, রোগীর শরীরকে তখন ইমিউন অ্যাবলেট বলে আমরা যেটাকে, অর্থাৎ ইমিউনিটি ধ্বংস করা হয়, অ্যাজ ওয়েল অ্যাজ তার যে রোগ, যেটা ইনিশিয়াল যে রোগটা আছে সেটাকেও মারাত্মকভাবে আর কি ধ্বংস করার উদ্দেশ্যে কেমোথেরাপি দেওয়া হয়। খুবই শক্তিশালী কেমোথেরাপি। এবং এই কেমোথেরাপিটা শুধুমাত্র বোন ম্যারো ট্রান্সপ্লান্টের যে সুবিধা যদি আমার থাকে, অর্থাৎ গ্রাফট যদি আমি দিতে পারি, তখনই শুধুমাত্র ওই কেমোথেরাপি টলারেট করা যায়। মানে সব রোগীকে দেয়া হয় না। সব রোগীকে সাধারণ পর্যায়ে ওই কেমোথেরাপি দিলে যদি কোনো কারণে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট না করা হয় তাহলে কিন্তু রোগী নিশ্চিত মৃত্যু। অর্থাৎ এটি এমন একটা সাচে হাই ডোজ কেমোথেরাপি যেটাকে অবশ্যই পরবর্তীতে আমাকে স্টেম সেল দিয়ে রেস্কিউ করতে হবে। তো এই যে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত রোগী কিন্তু ইমিউনিটি কম থাকে, তার WBC কম থাকে, প্লাটেলেট কাউন্ট কম থাকে, হিমোগ্লোবিন কম থাকে, তো এই রোগীকে সাপোর্ট দিতে হয়, তাকে এমন একটা পরিবেশে রাখতে হয় যে ইনফেকশন প্রুভেন একটা, যেখানে কোনো ইনফেকশন সহজে হবে না এমন একটা পরিবেশ তার লাগে। সেটাকে আমরা হেপা ফিল্টার একটা আলাদা রুম এমন ব্যবস্থা করা হয় যেখানে জীবাণু ঢুকতেই পারবে না, জীবাণু ঢুকতে পারবে না। তো এটাকে বলা হয় যে পজিটিভ প্রেসারে রাখতে হয় তাকে। হ্যাঁ, তো সেইখানে যাতে করে সে ভিতরে যেন তার রোগ জীবাণু বরং বাইরে আসবে, কিন্তু বাহির থেকে কোনো কিছু সে ভেতরে ঢুকবে না সেই ঘরের ভিতরে। এমন একটা পরিবেশ, এই বিষয়গুলো আসলে এক্সপেন্সিভ তৈরি করা। তো এবং সেখানে তারপরেও কিন্তু ইনফেকশন হতে পারে, কারণ আমরা যারা ডক্টর যাচ্ছি, নার্স যাচ্ছি, আমাদের দরজা খোলা হচ্ছে, আমাদের ড্রেস, এভরিথিং যতই পরিষ্কার থাকুক না কেন, এই ইনভিজিবল, এমনকি রোগীর নিজের শরীরে যে অর্গানিজমগুলো থাকে সেগুলো দিয়ে ইনফেকশন হতে পারে। ট্রিলিয়ন জীবাণু থাকে মানুষের নিজের শরীরের ইনফেকশন, মানে যে কমন সেল, সেখান থেকেও ইনফেকশন হতে পারে। এবং ব্যাকটেরিয়াল ইনফেকশন, তার পরবর্তীতে আসে ফাঙ্গাল ইনফেকশন, যেটা কিনা খুবই গুরুত্বপূর্ণ ডিল করা, এবং তার পরবর্তীতে আসে ভাইরাল ইনফেকশন। তো এই ধরনের ইনফেকশনের সাথে রোগীকে প্রতিনিয়ত যুদ্ধ করতে হয় এবং প্রথম 15 থেকে 20 দিন রোগীর এই ইনফেকশনের রিস্ক অনেক বেশি থাকে। তো এই সময়ে রোগীকে অবশ্যই সেই পরিবেশে এবং বিশেষ সাপোর্টের মাধ্যমে রাখতে হয়। এবং এরপরে আসে যে অ্যালোজেনিক বোন ম্যারো ট্রান্সপ্লান্টের ক্ষেত্রে, যেটা বাহির থেকে গ্রাফট আসছে, তো ওখানে কিন্তু গ্রাফট ভার্সাস হোস্ট ডিজিজ বলে একটা কথা আছে, যে যতই আমি ইমিউন অ্যাবলেট করি তারপরেও নিজের শরীরের কিন্তু একটা রিয়াকশন আছে যে গ্রাফটের সাথে, সেই রিয়াকশনটাকে বলে গ্রাফট ভার্সাস হোস্ট ডিজিজ। সেটা সাধারণত লিভারকে এফেক্ট করে, স্কিনকে এফেক্ট করে, এবং আমাদের যে খাদ্যনালী আছে, খাদ্যনালীকে এফেক্ট করে। পেশেন্টের সিভিয়ার ডায়রিয়া হতে পারে, তারপর স্কিনে অনেক র্যাশ হতে পারে, লিভারের এনজাইম এবং বিলিরুবিন অনেক বেড়ে যেতে পারে, এবং এছাড়াও আরও অনেক ধরনের কমপ্লিকেশন হতে পারে। তো এই যে মূল দুটো কমপ্লিকেশন,
এই দুটো কমপ্লিকেশনকে যদি ভালোভাবে হ্যান্ডেল করা যায় তাহলে বোন ম্যারো ট্রান্সপ্লান্টের আউটকাম এক্সেলেন্ট হয়ে যায়, আসলে চমৎকার সাকসেসফুল তখন হয়ে যায়। আসলে এর প্রত্যেকটার জন্য আসলে প্রোটোকল আছে এবং কখন কি ওষুধ দিতে হবে, কোন পর্যায়ে ওষুধ কিভাবে মনিটর করতে হবে, এগুলো সব আর কি বোন ম্যারো ট্রান্সপ্লান্ট ফিজিশিয়ান যারা তারা এই বিশেষ ট্রেনিং প্রাপ্ত তারা। না কিন্তু এই জন্যই কি আসলে খরচটা এত বেড়ে যায়? কারণ রোগীরা অনেক সময় প্রশ্ন করে যে এখানে তো যেমন কিডনি অপারেশন করতে হচ্ছে, একজনের কিডনি কেটে আরেকজনকে দিতে হচ্ছে, কিংবা লিভারের ক্ষেত্রেও তাই, কিন্তু এখানে তো সেরকম কিছু লাগছে না, তাহলে খরচটা কেন এত? একটা বোন ম্যারো একজনের শরীর থেকে আরেকজনের শরীরে লাগিয়ে দেব, এত খরচ বাড়লো কেন? পরিবেশ তৈরি করতে হয় এবং তার যে প্রতিদিনকার কিছু ইনভেস্টিগেশন আছে সেটি, এবং তাকে প্রথমত যে হাই ডোজ কেমোথেরাপি দিতে হয় তার একটা কস্ট আছে, এবং সবচেয়ে হচ্ছে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট যেদিন করা হয়, যেমন একটা রোগীকে 6 দিন আমরা কেমোথেরাপি দিলাম, হাই ডোজ কেমোথেরাপি, 7ম দিনে গিয়ে তাকে আমরা স্টেম সেল দিলাম বা বোন ম্যারো ইনফিউশন করলাম। এই 7ম দিন থেকে ওকে বলা হয় ডে 0। ডে 0 থেকে এরপর আমি প্লাস ডে কাউন্ট করতে থাকি। এখন ডে 0 থেকে ডে 20 পর্যন্ত এই 20 দিন সময় কিন্তু রোগীর জন্য, অ্যালোজেনিকের জন্য 20 দিন বা 21 দিন, আবার যদি এটি অটোলোগাস হয় তাহলে সাধারণত 15 দিন। এই 15-20 দিন সময় তার জন্য ওই বিশেষ পরিবেশে থাকতে হবে। হাইলি এক্সপেন্সিভ একটা পরিবেশ যেটা ক্রিয়েট করা হয়েছে সেই জন্য, এবং সেখানে কিছু ঔষধ, মেডিকেশন যেটা আমরা বলে থাকি, এবং এভরিডে কিছু সফিস্টিকেটেড পরীক্ষা নিরীক্ষা করতে হয়, এবং গ্রাফ ভার্সাস হোস্ট ডিজিজের যে প্রোফাইলেক্সিস সেই ওষুধগুলোও দামি, এবং কোনো কারণে যদি রোগীর অ্যান্টিফাঙ্গাল লাগে বা অ্যান্টিভাইরাল লাগে সেগুলো অনেক এক্সপেন্সিভ ওষুধ। তো সব কিছু মিলে আসলে ডিপেন্ড করে রোগীর কতটা কমপ্লিকেশন হচ্ছে, এবং এই জন্যই খরচটা আসলে ভ্যারি করে। তারপরে তার প্লাটিলেট লাগে, ব্লাড সাপোর্ট লাগে, এগুলোরও খরচ আছে। তার মানে হচ্ছে যে মানে শুনতে যতটা সহজ মনে হচ্ছে, এই জিনিসটাকে মানে সাফল্যমণ্ডিত করা, সাকসেসফুলি করাটা একটা ওয়ার্ক, এটা সেটার আসলে অনেক ধরনের ইনভলভমেন্ট থাকে এবং সে কারণে খরচটা বাড়ে। শুধু ডক্টর একার পক্ষে সম্ভব না, একজন নার্স হচ্ছে এখানে বোন ম্যারো ট্রান্সপ্লান্টের ব্যাকবোন হচ্ছে নার্সেসদের ট্রেনিং দিতে হবে, ডক্টর থাকতে হবে, এমনকি এমএলএসএস যারা ক্লিন করবে, ক্লিনার যারা, তাদেরকেও অ্যাডিকুয়েটলি ট্রেন্ড আপ হতে হবে যে কিভাবে ক্লিন করতে হবে। এক্স্যাক্টলি, প্রতিটা জিনিস ক্লিনিং এর নিয়ম আছে, সেইভাবেই করতে হবে। এই সমস্ত কারণেই আসলে কিন্তু খরচটা হয়তো বাড়ে। এবং কয়বার পরিষ্কার করবে সেই জিনিসগুলো আসলে নিয়ম আছে। জি, আরো একটা বিরতির সময় হয়ে গেছে, বিরতির পর ফিরে এসে আরেকটু কথা বলবো। ছোট্ট একটা বিরতি নিই। প্রিয় দর্শক, আরো একটা বিরতি নিচ্ছি, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। প্রিয় দর্শক, একবার স্বাগত জানাচ্ছি। কেমন আছেন অনুষ্ঠান? আজকে আমার কথা হচ্ছে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট নিয়ে। আমাদের সঙ্গে আছেন ডক্টর মাফরুহা আক্তার, সহযোগী অধ্যাপক, হেমাটোলজি, ঢাকা মেডিকেল কলেজ। বিরতির আগে আমরা কথা বলছিলাম যে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট মানে রিস্ক কেমন বা কেন হয়, সে মানে কীভাবে কমপ্লিকেশনগুলো কি, এগুলো এবারে একটু আমরা জানতে চাই যে সাকসেস রেটটা কি, মানে বোন ম্যারো ট্রান্সপ্লান্টের সফলতার হার কেমন, কোন কোন কীরকম? আচ্ছা, তো আমরা আসলে এই উত্তরটা এর আগেও দিয়েছি আমি, যে সফলতার হার নির্ভর করে আমি কি ধরনের ডোনার নিচ্ছি, যেমন হাফ ম্যাচ ডোনার না ফুল ম্যাচ ডোনার, আমি কেমন কন্ডিশনিং কেমোথেরাপি দিচ্ছি, রোগী কতটা গ্রহণ করতে পারছে, কতটা কমপ্লিকেশনের সাথে সে যুদ্ধ করতে পারছে, এবং কতটা মানে শক্তিশালী তার নিজের সেল এবং গ্রহণ করার ক্ষমতা কতটুকু, এই সব কিছু কিন্তু আসলে সেন্টারের উপর তো নির্ভর করে, যে একটা সেন্টার কত এফিশিয়েন্টলি কাজ করছে, কতদিন ধরে কাজ করছে, ভলিউমটা কেমন। জি, টিম ওয়ার্ক। হ্যাঁ, তো এখানে অবশ্যই সেন্টার টু সেন্টার ভ্যারি করে, এই জন্যই কারণ যেমন সবার হাতের রান্না ঠিক একরকম হয় না, ঠিক তেমনি বোন ম্যারো এক্সপার্টদের মধ্যেও একটা টিম ওয়ার্ক যদি ভালো থাকে, সেই সেন্টারের কিন্তু আউটকাম ভালো হতে বাধ্য। সেখানে নার্স এবং ডক্টর এবং টেকনোলজিস্ট এবং সবার মধ্যে একটা সমন্বয়কারী থাকে। প্রত্যেকটা বোন ম্যারো ট্রান্সপ্লান্ট সেন্টারে একজন নার্সেস কোঅর্ডিনেটর থাকে বা বিএমটি কোঅর্ডিনেটর বলা হয়, এবং সে কিন্তু সবার সাথে শুধু সমন্বয় করে। এটা একটা বিশাল কাজ ডোনারের সাথে। প্রত্যেকটা জায়গায় এই টিম ওয়ার্ক যত ভালো হবে, আলটিমেটলি পেশেন্টের আউটকাম তত ভালো হবে। এবং এটির সাথে
এবং কন্টিনিউয়াস একটা আসলে জ্ঞান আদান প্রদানের যে ব্যাপার, মেডিকেল সায়েন্সে যেটা আছে, রিসার্চের ব্যাপার আছে, এগুলো কিন্তু প্রতিদিনকার ইস্যু। এবং ভালো ভালো যে সেন্টার, তারা প্রতি বছর গবেষণা করে এবং কোন কমপ্লিকেশনে কোন ট্রিটমেন্ট দিয়ে তারা বেশি ভালো ফলাফল পাচ্ছে সেটি তারা প্রকাশ করে। এবং আমরা সাধারণত আমেরিকান এবং অন্যান্য যে পাশ্চাত্য দেশগুলো যে উন্নত গবেষণা করে তাদের ফলাফল নিয়ে আমরা আসলে দেখি বা ফলো করি, কিন্তু আমাদের দেশে কিন্তু এরকম কোনো গবেষণা হচ্ছে মানে না। আমাদের রোগীরা তো আর আমেরিকান রোগীদের মতো না, সুতরাং তাদের ক্ষেত্রে আসলে কোনটা ভালো কাজ করছে সেটাও দেখার প্রয়োজন আছে। অবশ্যই এখানে যত বেশি পেশেন্ট রিলেটেড বা পেশেন্টের সাথে যত বেশি গবেষণাটা হবে, সেটা রেট্রোস্পেক্টিভ হতে পারে, প্রসপেক্টিভ হতে পারে, এবং সেখান থেকে যে আউটকামটা আসছে কোনটা আমার রোগীর জন্য, পরবর্তী রোগীর জন্য বেনিফিশিয়াল, এটা আসলে আমাদেরকে সিলেক্ট করতে হবে। তার জন্য আসলে গবেষণার কোনো বিকল্প নাই। এবং অ্যাজ ওয়েল অ্যাজ নিউ টিম বিল্ড আপ করতে হবে। আমি সবসময় থাকবো না, বা আমার ক্ষেত্রে একটা এসওপি থাকতে হবে, যেটাকে আমরা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর বলি। আমি না থাকলেও এই সেন্টারটা যেন ঠিক এভাবেই চলতে পারে, আমার টিম তৈরি করতে হবে আমাকে। তো এটি তো আসলে একদিনের বিষয় না, এটি প্রত্যেক দিনের চর্চার বিষয়। এবং যে কমপ্লিকেশনগুলো হয়, এর বাইরে আমরা মাত্র 2টো কমপ্লিকেশনের কথা বললাম, এর বাইরেও অনেক কমপ্লিকেশন আছে যেটি আমরা প্রতিদিন মনে হয় যে, এমনকি শুধু বোন ম্যারো ট্রান্সপ্লান্ট না, আমরা প্র্যাকটিসিং লাইফে প্রতিদিন নতুন নতুন কিছু শিখি। মানে যে কোনো রোগেরই দেখা যাবে যে হয়তো আপনি নিশ্চয়ই এগ্রি করবেন, আপনার সাবজেক্টেও এটি আছে যে আপনার প্রতিদিনই মনে হবে যে এই জিনিসটা আমি আজকে নতুন শিখলাম। অবশ্যই। এবং এটি আসলে মেডিকেল সায়েন্সেরই একটা বিষয়, যে সবাই শিখছি আমরা, এবং আজীবন আমরা কিন্তু শিখেই যাব, শেখার কোনো শেষ নাই। এবং এই লব্ধ জ্ঞানটাকে আমার অন্যদের মধ্যে ছড়িয়ে দিতে হবে, সেটা গবেষণার মধ্যে, পাবলিকেশনের মাধ্যমে, পড়ানোর মাধ্যমে। এবং এটা একটা টিম ওয়ার্ক, সোজা কথা। কিন্তু মানে যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে সাকসেস রেটটা কি রকম, কোন কোন রোগের ক্ষেত্রে সবচেয়ে ভালো, কোন কোন রোগের ক্ষেত্রে একটু কম? আমরা বললাম থ্যালাসেমিয়া এবং অ্যাপ্লাস্টিক এর মধ্যে বেস্ট আউটকাম, দ্য বেস্ট আউটকাম 90% আউটকাম, যে নন ম্যালিগন্যান্ট ডিজিজ, এখানে চমৎকার আউটকাম হয়। এবং ডোনারের সাথে যদি ম্যাচিং থাকে, থ্যালাসেমিয়া রোগী তো আমাদের দেশে প্রচুর থ্যালাসেমিয়া রোগী, বাচ্চারা দেখা যাচ্ছে রক্ত দিতে দিতে এক সময় হয়তো দেখা যাচ্ছে। কিন্তু যাদের আমরা থ্যালাসেমিয়া, ইনফ্যাক্ট যেটা রিয়েল লাইফে হয়, যাদের আমরা থ্যালাসেমিয়ার রোগীদেরকে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করতে চাই, হয় তাদের ডোনার থাকে না, অথবা ডোনার আছে, টাকা পয়সা নাই। সো এইখানে দেখা যায় যে একটা যদি আমরা আলাদা কোনো সেন্টার বা কোনো হেল্প বা কোনো ফান্ডিং বা কোনো এই ধরনের যদি কিছু থাকে, আমরা কিন্তু সারা পৃথিবীতে দেখেছি যে বড় বড় কর্পোরেট হাউস, তারপরে যারা দানবীর আছেন, তারা কিন্তু এগিয়ে আসেন এই ফাউন্ডেশনগুলো তৈরি করেন। অনেক ফাউন্ডেশন আছে, যেমন আমি এখন এই মুহূর্তে একটা ফাউন্ডেশনের নাম মনে পড়ছে, এটি এক্সিওম ফাউন্ডেশন। তারা কিন্তু আন্ডার 18 এইজ গ্রুপ যারা, তাদেরকে বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশনের জন্য একটা বিশেষ সহায়তা দিয়ে থাকে, এবং তারা দিচ্ছেও, এটি আমরা জানছি। এবং এর আগে ঢাকা মেডিকেল কলেজে আকিজ গ্রুপ কিন্তু অনেক রোগীকে তারা তাদের ফান্ড থেকে হেল্প করেছিল, অনেক পুয়ার রোগী যারা, তাদেরকে হেল্প করেছিল। তো আমরা কিন্তু এই ধরনের যারা এন্টারপ্রেনার আছে, যারা অনেক বিত্তশালী আছে সমাজে, তাদের থেকে কিন্তু আমরা একটা খুব ভালো একটা সাপোর্ট যদি আমরা পাই। দেখেছি কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটিও কিন্তু অনেক বড় ফান্ড থাকে, কিন্তু এগুলোতে মানে কনসার্টে বা এই সমস্ত জায়গাতে এই ফান্ডগুলো যায়, কিন্তু দেখা যাচ্ছে যে রোগীর ক্ষেত্রে কিন্তু এটা যাচ্ছে না। এই ধরনের রোগের ক্ষেত্রে আসলে মানুষ অনেকে আসলে জানে না, অনেকে জানে না যে কোথায় ডোনেট করতে হবে। তারপরে অনেকে মনে করে যে আমি একটা ডোনেট করব, সেই জায়গাটাতে 100% সাকসেসফুল যে সমস্ত কেস, সেখানেই মানুষ আসলে চায় যে নিজের কাজ, নিজের টাকাটা ভালো কাজে লাগুক এবং একটা মানে সাকসেসফুল কাজে লাগুক, এরকম চায়। তো এই বোন ম্যারো ট্রান্সপ্লান্টে কিন্তু একটা সময় বাংলাদেশে আরো অনেক বেশি সফলতা আসবে। এখন তো আসলে হাঁটি হাঁটি পা পা বাংলাদেশে এখনো, আমি বলবো যে এখনো কোনো সেন্টারে বছরে 100-র বেশি ট্রান্সপ্লান্ট হচ্ছে না। হ্যাঁ, আমরা সব সেন্টার যদি মিলিত বলি, আমরা প্রায় 200-র উপরে আমরা ট্রান্সপ্লান্ট করেছি। না, এ পর্যন্ত টোটাল 200-র উপরে হয়েছে, কিন্তু সেটি কিন্তু সম্মিলিতভাবে সব সেন্টারের মানে যৌথ
যৌথ প্রচেষ্টা, কিন্তু এটি আরো আসলে অনেক বেগবান হতে হবে। এবং এই আমাদের ডেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, যে আমাদের এই ডেটা কিন্তু প্রিজার্ভ করতে হবে, যে আমাদের পেশেন্ট ডেটা। এবং আমাদের দেশে দুটো জিনিস এই মুহূর্তে খুব প্রয়োজন, একটা হচ্ছে ডোনার রেজিস্ট্রি, যেটি দিয়ে আমরা আনরিলেটেড ডোনার সার্চ করতে পারবো। দ্বিতীয়ত হচ্ছে আমাদের পেশেন্টদের যে ডাটা কান্ট্রি ওয়াইড, যে এটা একটা যেহেতু একটা বিশেষ একটা ট্রিটমেন্ট প্রসিডিওর, এটা কিন্তু সব দেশেই তাদের নিজস্ব ডাটা বা তথ্য কিন্তু প্রিজার্ভ করার সিস্টেম আছে। প্রত্যেকটা রোগী কি কি সমস্যা এটাকে আমরা বলি অ্যাক্টিভিটি রেজিস্ট্রি। এটাও আমাদেরকে মেনটেন করতে হবে, যে রোগীর নাম, বয়স থেকে শুরু করে রোগীর কি কমপ্লিকেশন হয়েছিল, কিভাবে চিকিৎসা, রোগীটা কতদিন ফলো আপে এসেছে, কতদিন সে বেঁচে ছিল, কি রোগের জন্য কতদিন সে ট্রান্সপ্লান্টের পরে ফলো আপে আসলো। হ্যাঁ, এই যে বিশদ তার ডেটা রাখার সুযোগ আছে, তো এগুলো কিন্তু আসলে রাখতে হবে। একটা সময় আসবে যখন এগুলো নিয়েও গবেষণা হবে। এবং আমরা কিন্তু ঢাকা মেডিকেল কলেজে যে কয়েকজন পেশেন্টের উপরে আমরা ট্রান্সপ্লান্ট করেছিলাম, তাদের উপরে কিন্তু আমাদের বিএমআরসি বা বাংলাদেশে যে সবচেয়ে গ্রহণযোগ্য একটি জার্নাল, সেখানেও আমাদের বোন ম্যারো ট্রান্সপ্লান্টের উপরে আর্টিকেল আছে, সেখানে রেট্রোস্পেক্টিভ স্টাডি আমরা করেছি। আমরা এমনকি ব্লাড অ্যাডভান্সে, যেটি ইন্টারন্যাশনাল জার্নাল, সেখানেও আছে, নেচারেও আছে। এবং শুধু বাংলাদেশ না, বাংলাদেশ কিন্তু এখন আমাদের খুব ভালো লাগে যে এশিয়া প্যাসিফিক বোন ম্যারো ট্রান্সপ্লান্ট একটা গ্রুপ আছে, এপিবিএমটি, সেখানেও কিন্তু বাংলাদেশ একটি অংশীদার। এবং বাংলাদেশে কতজন রোগীর ট্রান্সপ্লান্ট হচ্ছে, একটি এশিয়ার মধ্যে আমরা কততম অবস্থানে আছি। আমাদের চেয়েও কিন্তু অনেক দেশ আছে যারা আমাদেরও পরে শুরু করেছে, এবং আমাদের চেয়েও কম ট্রান্সপ্লান্ট করে আস্তে আস্তে তারা স্টাবলিশ করে গেছে। যেমন শ্রীলঙ্কা আমাদের অনেক পরে শুরু করেছে, তারা কিন্তু এখন একদম সাস্টেইন প্রোগ্রামে চলে গেছে। তো এই ধরনের কান্ট্রিজ কিন্তু আস্তে আস্তে ইমার্জিং কান্ট্রিজ যারা, তাদেরকে হেল্প করার জন্য যারা ডেভেলপড কান্ট্রি, তারা কিন্তু অনেক ধরনের প্রোগ্রাম থ্রু করে। তো এইগুলো পারস্পরিক সহায়তা যেটা আমরা বলি, সেটিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যে আমি শুধু আমার নিজের সেন্টারকে যে উন্নত করছি তা না, এই সেন্টারকে আরো কিভাবে উন্নত করা যায় বিদেশের সহায়তায়। এবং এই যে বিভিন্ন ধরনের দেশের মধ্যে যে সেন্টারগুলো কাজ করছে, তারাও নিজেদের মধ্যে একটা যদি শেয়ারিং করে, তাহলে হয়তো আমরা সেই আশা করি যে আমাদের রোগীদের জন্য আর বোন ম্যারো ট্রান্সপ্লান্টের জন্য অন্ততপক্ষে দেশের বাইরে যেতে না হয়। আসলে আমরাও চাই যে আমাদের দেশে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট এমন একটা পর্যায়ে যাক, যাতে অন্য দেশের রোগীরা আমাদের দেশে কম খরচে এসে করতে পারে। অনেক ধন্যবাদ। আজকে আসলে সময় শেষ হয়ে গেছে, আরো কয়েকটা বিষয় জানার দরকার ছিল, হয়তো পরবর্তী কোনো প্রোগ্রামে আবার কথা হবে। ডক্টর মাফরুহা আক্তার, অনেক ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে, আর দর্শকদেরও অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকে এখানেই শেষ করছি। আগামী দিন হয়তো নতুন কোনো বিষয় নিয়ে কথা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই।